চায়না একমাত্র দেশ যেখান থেকে কিনা বিশ্বের সব দেশই আসলে পোশাক পণ্যের র মেটেরিয়ালসগুলো সংগ্রহ করে। অন্যদিকে যদি ধরেন যেটা বাংলাদেশের প্রায় মাসখানে লেগে যায়, সেইটা ওরা হয়তো 10 দিনে বা 12 দিনে পেয়ে যায় বা এক সপ্তাহে পেয়ে যায়। চায়না এবং বাংলাদেশ সেকেন্ড থাকা অবস্থায় চায়নার যেখানে 151 বিলিয়নের রপ্তানি, সেখানে বাংলাদেশে ধরেন 38-39 বা ভিয়েতনামের 39 সামথিং। এই যে বিষয়টা, নিজের অবস্থানকে শক্তিশালী না করতে পারে, নিজেকে আপগ্রেড করতে না পারে, তাহলে আমরা এই জায়গাটার থেকে আসলে ছিটকে পড়ার সম্ভাবনা খুব বেশি এবং আমাদের জন্য একটা অশনি সংকেত বলবো। আমি আশা করি যে যদি এই কারণগুলো অনুসন্ধান করে যথাযথ পদক্ষেপ নেয়, আমরা আবার সামনের বছরই ফিরে আসবো আমাদের জায়গায়। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে ভাই শুরুতেই জানতে চাইবো, এই যে 2025 সালে বাংলাদেশকে ছাড়িয়ে ভিয়েতনামের যে দ্বিতীয় স্থানে উঠে আসা, এটার মূল কারণগুলো কি কি এবং এটি কি সাময়িক নাকি দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে বলে মনে করেন? ধন্যবাদ। প্রথম যে ইস্যুটা বলতে চাই, এটা কিন্তু দ্বিতীয়বার বাংলাদেশ এবং ভিয়েতনাম দুটো দেশই আসলে বৈশ্বিক পোশাক রপ্তানিতে একটা সমান্তরালে চলে আসছিল। আমাদের নাম্বার 1 পোশাক রপ্তানিকারক হিসেবে চীনের যে আধিপত্য, সেটা এখনো ধরে রেখেছে এবং চীনের যে গ্লোবাল উপস্থিতি, সেটা আগের তুলনায় ক্রমান্বয়ে তার যে মার্কেট শেয়ার সেটা হারাচ্ছে। এখান থেকে বাংলাদেশ এবং ভিয়েতনাম আসলে বেশি গেইন করছে। তো এটাই কিন্তু প্রথম না যে বাংলাদেশ ভিয়েতনামের কাছে হারলো এবং দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে চলে আসলো। এর আগে 2020 সালে যখন কোভিড মহামারী আক্রমণ করলো এবং সারা বিশ্বের একটা সরবরাহ ব্যবস্থা এবং ডিমান্ডে এক ধরনের নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেল, সেই সময়তে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে চলে গিয়েছিল এবং ফলে কিছুটা বাংলাদেশের জন্য চিন্তারই বিষয় ছিল। কিন্তু বাংলাদেশ পরবর্তী বছরেই আবার হলো 21 সালেই ঠিক এক বছরের ব্যবধানে ঘুরে আবার তার সেই জায়গাটা দখল করে এবং সেই বছরে তার যে অবস্থান সেটা একটু ভালোই ছিল এবং ওই সময়টাতে ধারণা করা হয়েছিল যে এই বিষয়টা মূলত কোভিড রিলেটেড যে সাপ্লাই চেনের যে বিঘ্ন ঘটা, যেহেতু আমাদের থেকে ভিয়েতনাম আমাদের যে প্রাইম মার্কেটগুলো যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যেখানে পোশাকের বড় বাজার, তারা কিছুটা ক্লোজ এবং তাদের ওখান থেকে যাওয়াটা সহজ, সেই সময় ধারণা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের জন্য যদি আপনি বলেন যে এটা আসলে দীর্ঘমেয়াদী কিনা বা স্বল্পমেয়াদী কিনা, সেটা তো অবশ্যই আমি যাব। তার আগে আমি যে জিনিসটা বলতে চাই যে এই যে ভিয়েতনামের ভালো করার পিছনে যেটা আমরা দেখলাম যে 21 সালের পর থেকে দুই দেশের মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকে। যেমন চায়না এবং বাংলাদেশ সেকেন্ড থাকা অবস্থায় চায়নার যেখানে 151 বিলিয়নের রপ্তানি, সেখানে বাংলাদেশে ধরেন 38-39 বা ভিয়েতনামের 39 সামথিং। এই যে বিষয়টা, তো গ্যাপ কিন্তু অনেক বড় চায়নার সাথে, মানে ফার্স্ট এবং সেকেন্ড পজিশনে যারা আছে তাদের মধ্যে যে ব্যবধানটা সেটা অনেক বড়। বাংলাদেশের এবং ভিয়েতনাম যে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যে রয়েছে, সেই গ্যাপটা ক্রমান্বয়ে কিন্তু ভিয়েতনাম কমে ফেলছে। তার মানে ও আমার ঠিক কাছাকাছি অবস্থান করছে, যে কোনো সময়ই সে আমাকে টপকে যেতে পারে। কিন্তু আমরা ওই সময়ই বলেছিলাম, 2021 সালেও আমি এই সেম রিপোর্টটা করেছিলাম, একটা ব্রেকিং রিপোর্ট ছিল। তো সেইখানে যে এই জিনিসটা আমরা ভয়ের ছিল যে কাছাকাছি থাকলে যে কোনো সময় একটু ফাস্টার হলেই আমাকে টপকে যেতে পারে, সেটা হয়েছে। এখন এর কারণ হিসেবে বেশ কয়েকটা জিনিস সামনে চলে আসে। ধরেন ভিয়েতনাম থেকে র মেটেরিয়াল সোর্স করার জন্য, র মেটেরিয়াল আসলে কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ না। চায়না একমাত্র দেশ যেখান থেকে কিনা বিশ্বের সব দেশই আসলে পোশাক পণ্যের র মেটেরিয়ালসগুলো সংগ্রহ করে। চায়না এবং ভিয়েতনামের যে যোগাযোগ ব্যবস্থা এবং যে প্রক্সিমিটি, সেটা খুব সহজে ভিয়েতনাম চাইলেই অল্প সময়ে সেখান থেকে পোশাকটা নিয়ে আসতে, পোশাকের উপাদানগুলো নিয়ে আসতে পারে। এটার কারণে তারা তাদের লিড টাইমটা খুবই ছোট, অল্প সময়ে একটা অর্ডার এক্সিকিউট করতে পারে। অন্যদিকে যদি ধরেন যেটা বাংলাদেশের প্রায় মাসখানে লেগে যায়, সেইটা ওরা হয়তো 10 দিনে বা 12 দিনে পেয়ে যায় বা এক সপ্তাহে পেয়ে যায়। সো এইটা হলো একটা অন্যতম কারণ। আর বাংলাদেশ এবং ভিয়েতনামকে যদি আপনি পাশাপাশি ধরেন, দুটো দেশই বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করে আসে, সেখানে দুটো দেশের ভিন্ন ভিন্ন আসলে পার্সপেক্টিভ আছে। বাংলাদেশের যে শক্তি বা সামর্থ্য, যেটা ক্যাপাসিটি, সেটা হলো যে তার বড় ধরনের অর্ডার এবং চিপ
প্রোডাক্ট যেটাকে বেসিক আইটেম বলা হয় সেইটা করার ক্ষেত্রে বাংলাদেশের একটা বড় সুযোগ রয়েছে এবং ক্যাপাসিটি রয়েছে। অন্যদিকে যদি আপনি ভিয়েতনামকে দেখেন, ভিয়েতনামের যে বিষয় রয়েছে তার প্রোডাক্ট বাস্কেট যেটা, এটা ডাইভার্সিফাইড বাস্কেট রয়েছে, সেখানে নানা ধরনের হাই, মিড, লো বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এবং তারা প্রতিনিয়ত তাদের যে প্যাটার্ন, গেট আপ, মেকআপ যে আধুনিকায়ন সেটা দ্রুত করতে পারতেছে, বিকজ তাদের টেকনোলজি এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেগুলো, সেখানে তাদের ইনভেস্টমেন্টও বেশি, এক্সপার্টাইজও বেশি। ফলে বাংলাদেশ যেই অবস্থানে আছে সেই জিনিসটা কিন্তু আসলে তার যদি ধরে রাখতে হয়, ধরে রাখাটা খুবই ক্রিটিক্যাল, এই অর্থে যে বাংলাদেশ যদি তাকে নিজের অবস্থানকে শক্তিশালী না করতে পারে, নিজেকে আপগ্রেড করতে না পারে, তাহলে আমরা এই জায়গাটার থেকে আসলে ছিটকে পড়ার সম্ভাবনা খুব বেশি এবং আমাদের জন্য একটা অশনি সংকেত বলবো। কারণ এতদিন আমরা এক জায়গায় ধরে রেখেছিলাম, যেহেতু একবার আমরা যেটা সবসময় বলি যে আসলে প্রথম হলো যে যদি আমাকে কেউ একবার আমার সামর্থ্য, আমার শক্তি সম্পর্কে জেনে যায়, একবার পরাজিত করে ফেলে, তাহলে সে আমাকে জাজ করে ফেলতে পারে। অলরেডি 2বার কিন্তু জাজ করে ফেলছে এবং আমাদেরকে 2বারই তারা আউট পারফর্ম করছে। তো সেই ক্ষেত্রে ইট ইজ হাই টাইম যে আমাদেরকে পলিসি জায়গার থেকে নক করা উচিত এবং এটা যদি না করি তাহলে লং রানে আমাদের জন্য অবশ্যই থ্রেট। এই যে বারবার উঠে আসছে কিন্তু লিড টাইম, পণ্যের বৈচিত্র্যতা এবং সরবরাহের দুর্বল ব্যবস্থার কথা, এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশ কেন পিছিয়ে আছে এবং তা কতটা বড় ঝুঁকি তৈরি করতে পারে আমাদের জন্য সামনে? আজকেই আমি কিছুক্ষণ আগে একটা প্রোগ্রাম থেকে আসলাম যেখানে ব্যবসায়ীদের একটা বড় দাবি, যেটা ধরেন তাদের একটাই কথা যে ঢাকার থেকে চিটাগাং আমরা যে এই পণ্যগুলো পরিবহন করে নিয়ে যাই, সেখানে কালকে বলেছিলেন বিজিএম এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বান, ওর দাবি ছিল যে আমরা পদ্মা সেতু করেছি, দ্বিতীয় পদ্মা সেতু করতে যাচ্ছি এবং পদ্মা সেতু হওয়ার ফলে দক্ষিণাঞ্চলের মানুষ বেশ উপকৃত হয়েছে এবং এখানে সময় সবকিছু কমে এসছে। তো তাদের দাবি যেটা চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হোক, এটা করলে যেটা হবে আমাদের সময় বাঁচবে, জ্বালানি বাঁচবে, আমাদের এফিসিয়েন্সি বাড়বে। এটা একটা জিনিস। আমাদের যেই জিনিসগুলো দেখেন, আমাদের যখন ঈদ চলে আসে বা বিশেষ কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট হলে রোডে এক ধরনের ব্যাকলগ তৈরি হয়, ব্লকেট তৈরি হয়, ফলে যথাসময়ে জিনিসটা যেতে পারে না। এটা তো হলো একটা দিক। আর সাথে যদি দেখেন যে আমাদের যে পোর্ট রয়েছে, সেই পোর্টের যে ক্যাপাসিটি, মাঝখানে আমরা দেখবো যে কিছুদিন আগে ব্যবসায়ীদের কাছ থেকে একটা বড় অভিযোগ যে স্ক্যানিং মেশিন চিটং পোর্টের এবং পতেঙ্গার যে পোর্ট রয়েছে, সেখানে স্ক্যানিং মেশিনের দুর্বলতার কারণে যেই র মেটেরিয়ালসগুলো আমাদেরকে আনতে হয়, আবার আমরা যেগুলো এক্সপোর্ট করি, বোথ এন্ড থেকে এই জিনিসগুলো খালাস করা এবং ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সময় বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়াটাই কিন্তু আমাদের লিড টাইম বেড়ে যাওয়ার অন্যতম কারণ। তো এই যে এফিসিয়েন্সির লেভেলটা, এটা তো শুধুমাত্র যে ব্যক্তি বা কাজের এফিসিয়েন্সি তা না, কিন্তু এখানে হলো আপনাকে যে আমাদের যে লজিস্টিক্সগুলো রয়েছে, আপনাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে কীভাবে আধুনিকায়ন এবং আমাদের ভলিউম যে হারে বাড়ছে সেই হারে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে কিনা, স্মুদার হচ্ছে কিনা, লজিস্টিকগুলো আসলে আধুনিকায়ন করা যাচ্ছে কিনা। যেমন একদিন এক ব্যবসায়ী বলতেছিলেন যে একটা মেশিন স্ক্যানিং নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই ক্ষেত্রে তো এখন আপাতত তাহলে কি আমরা ম্যানুয়ালি করতে পারি, কিন্তু আমাদের এখানে কিছু ব্যুরোক্রেটিক জটিলতাও রয়েছে। তারা এই বিষয়টাকে আসলে যে দ্রুত গতিতে ছাড়তে হবে এবং ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য যেটা লেভারেজ দিতে হবে, সেই বিষয়গুলো আসলে আমাদের সরকারি যে অফিসাররা আছেন, যারা কর্মকর্তা, তারা এই বিষয়টাকে আসলে কতটা আন্তরিকতার সাথে সমাধান করতে চান, সেবাটাকে দিতে চান, সেটাও একটা বিষয়। একদমই তাই। এবং এই যে ভিয়েতনাম যেখানে উচ্চমূল্য সংযোজিত এবং ম্যানমেড ফাইবার পণ্যে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ সেখানে কিন্তু এখনো সীমিত কিছু পণ্যের উপর নির্ভরশীল। এটা আসলে ভবিষ্যতে কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে বাংলাদেশের জন্য? জি, আপনি যদি দেখেন আমাদের এখন গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রি যেটা, এখানে প্রোডাক্টের ট্রেন্ডের কথা যদি আমরা বলি, সেখানে আমাদের 75% হলো আপনার ফ্যান্সি নন কটন প্রোডাক্ট, আর 25% মানুষ ব্যবহার করে কটন। বাংলাদেশ কেন টিকে আছে? তো এখানে আবার ঠিক রিভার্স সিচুয়েশন বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেই প্রোডাক্ট উৎপাদন করি তার 75% হয়েছে কটন আর 25% হয়েছে নন কটন। যদিও দাবি করা হচ্ছে বিজিএম বা অন্যান্য সংস্থার থেকে যে এটা 29, তাহলে তো আমাদের 71% হলো। তো এইখানে দেখেন দুটো জিনিস,
এখন আমরা যদি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বা কাস্টমার, যেহেতু এটা সবসময় বায়ার ড্রিভেন মার্কেট, বায়ার যে ধরনের পোশাক চাবে, আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, ব্যবসায় টিকে থাকতে হলে আপনাকে সেই ধরনের পণ্যের প্রতি আপনার সক্ষমতা তৈরি করতে হবে এবং সেই জায়গায় যে সেই পণ্যটা তৈরি করতে হবে। কিন্তু আমরা সেটা পারছি না, কারণ হলো ইনভেস্টমেন্ট একটা বড় ফ্যাক্টর। আমাদের এই যে ম্যানমেড ফাইবার বলেন বা নন কটন বলেন, এর যে বড় র মেটেরিয়ালস, সেটা কিন্তু আমাদের পেট্রোকেমিক্যাল কিছু প্রোডাক্ট থাকে যেগুলো সিনথেটিক লিনেন যেগুলো বলা হয় সেগুলো। তো গতকালকে একজন ব্যবসায়ী দাবি জানিয়েছিলেন যে আমাদের যে রিফাইনারি আছে বাংলাদেশে বর্তমানে, সেখানে একটা চিটাগাংয়ে একটা রিফাইনারি আছে, আরও একটা রিফাইনারি নির্মাণ করে। তো তাদের যুক্তিটা হলো যে রিফাইনারি যদি থাকে আমাদের দুটো, তাহলে এর ডাবল বেনিফিট পাচ্ছি। একটা হলো যে আমরা ক্রাইসিস মুভমেন্টগুলোতে আমাদের যে ফুয়েল দরকার, সেই ফুয়েলটা আমরা মজুদটা যথাযথ থাকছে, আমরা শর্টেজে পড়ছি না। যেমন বর্তমান সময়ে যে ইরান ইসরায়েল যে যুদ্ধ যাচ্ছে, এর ফলে কিন্তু আপনি জানেন ফুয়েলে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, ফলে বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এই ফুয়েলের যে রিফাইনারির যে প্রসেসটা, এই প্রসেস থেকে বেশ কিছু বাই প্রোডাক্ট বের হয়, যেটা হলো আমাদের যে ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালগুলো লাগবে, ম্যানমেড ফাইবার বলেন, আপনি নন কটনের বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে সেটা আমরা কিন্তু দেশীয় সোর্স থেকে পেতে পারি। তো দেশীয় সোর্স থেকে যদি আমরা যে কোনো শিল্পের র মেটেরিয়াল বেশি পেতে পারি, তাতে আমাদের সবচেয়ে বড় উপকার হলো যে আমাদেরকে প্রচুর বিদেশি মুদ্রা ব্যয় করে রপ্তানি করতে হচ্ছে না, আমার সময়টা কম লাগছে। যদি একটা জিনিস আমি যদি চায়না, ভিয়েতনামকে অন্য একটা দেশ থেকে ইম্পোর্ট করতে যাই অথবা মিডল ইস্ট থেকে আনতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে সময় এবং অর্থ ব্যয় করতে হয়। তো এটা একটা আসপেক্ট গেল। সাথে সাথে যে জিনিসটা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বা আমাদের যেই এখন টেকনোলজি ড্রিভেন যে ওয়ার্কগুলো হচ্ছে, সেইখানে পর্যাপ্ত হিউম্যান রিসোর্স এবং ডিজাইনার এইগুলোর আসলে অভাব রয়েছে। এখন এইখানে আমাদেরকে কিন্তু স্কিল শেয়ারিং এবং নলেজ শেয়ারিংয়ের কোনো বিকল্প নাই। যদি আমরা উচ্চ মূল্যের এবং ফ্যান্সি আইটেম যেগুলো মানুষ বিভিন্নভাবে ব্যবহার করছে সেই জায়গায় যেতে চাই, সেখানে আমাদের আসলে কোনো বিকল্প নাই। যে যদি না আমরা আমাদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন, হাই ইন্টেন্সিভ টেকনোলজি, যেটা আমরা আমাদের লেবার ইন্টেন্সিভ আছে, ইটস ওকে, বাট আমাদেরকে ওই পণ্যটা কিভাবে টু দ্য মার্ক নিতে পারি, সেই জন্য কিন্তু আমাদের ওই ধরনের টেকনোলজিতে এক্সপার্টিস যেরকম হায়ার করতে হবে এবং আমাদের নিজস্ব রিসোর্সকে ডেভেলপ করার পাশাপাশি আমাদেরকে জয়েন্ট ভেঞ্চারে যে আসলে ওদের কাছ থেকে টেকনিক্যাল নো হাউ এবং এক্সপার্টিসটাকে কিভাবে আমরা আমাদের হোমগ্রোন যে রিসোর্স আছে সেগুলোকে ব্যবহার করতে পারি, তাহলে পারবো। আর যদি এটা না পারি, তাহলে আমাদের এই বেসিক আইটেম দিয়ে আমাদের অবস্থান ধরে রাখা খুবই ডিফিকাল্ট হবে। আমি গত বছরে দেশে বাইরে গিয়েছিলাম, ইউএসএতে দেখলাম যে একই সেলভে ড্রেস রাখা আছে, যেটা মেড ইন বাংলাদেশ সেটার প্রাইস মেড ইন ভিয়েতনাম একরকম, মেড ইন কম্বোডিয়া একরকম, মেড ইন চায়না একরকম। একটা জিন্স প্যান্ট যেখানে বাংলাদেশেটা হয়তো বিক্রি হয় $50, সেটা আপনি ভিয়েতনামে যদি হয় সেটা $100, 100+, অথবা চায়না বা অন্য কোনো মেক্সিকান যদি হয় সেটা আরও বেশি। তো আপনি এই প্রাইস কম্পিটিটিভনেসের জায়গাটার থেকে যদি আপনি অল্প পোশাক দিয়ে বেশি মূল্য পেতে চান, তাহলে না আপনি আপনার ভ্যালু ভলিউম মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা দূর করতে পারবেন। সেই জায়গাতে হলো আমাদেরকে অবশ্যই রিসার্চ, ইনোভেশন, টেকনোলজি এবং জয়েন্ট ভেঞ্চার উইথ টেকনিক্যাল নো হাউ এবং এক্সপার্টিস কীভাবে আমরা অ্যাকোয়ার করতে পারি, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তবে সরকারকে যেটা করতে হবে, আমাদের বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, যেহেতু আমাদের এখন প্রাইম ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হচ্ছে গার্মেন্টস সেক্টরকে, তো সেখানে এই ইন্ডাস্ট্রিগুলোতে ইনসেন্টিভাইজ করে ফ্যাশন ডিজাইনার এবং আমাদের কেমিক্যালের মিক্সেশন কেমন হবে, আমাদের কি ধরনের নতুন করে ফ্যাব্রিক্স ডেভেলপ করা যায়, সেই সব জায়গাগুলোতে এই সাবজেক্টগুলোকে প্রমোট করতে হবে। আমাদের কিন্তু ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে গার্মেন্টস ফ্যাশন সংক্রান্ত চেয়ে বেশি আছে টেক্সটাইল, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এগুলো বেশি। সো ফ্যাশন ড্রিভেন যে বিষয়গুলো, সেইখানে আসলে ইনভেস্টমেন্টের সুযোগ বোথ এন্ড থেকে এখন দরকার। সেটা বেসরকারি খাত এবং সরকার, দুই জায়গার থেকে এটা প্রয়োজন রয়েছে।
বা বেশ ভালো বললেন। এবার আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে একটা প্রশ্নই জানতে চাইবো যে বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে আবারও তার হারানো জায়গা ফিরে পেতে পারে? বাস্তবতা আসলে কতটা আশাব্যঞ্জক? না, আমাদের যে জিনিসটা হয়েছে, আমাদের কিন্তু ইনস্টলড ক্যাপাসিটি, আমাদের কিছু সম্পদ আছে বা কিছু ব্র্যান্ডিং এর জায়গা, কিছু জায়গা রয়ে গেছে। যেমন আমরা কিন্তু বিশ্বের যে কোনো দেশের তুলনায় আমাদের বেশ কিছু গ্রিন ফ্যাক্টরিজ আছে, যেগুলো হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এগুলোর কাজের ধরন এবং এই ফ্যাক্টরিতে তৈরি পোশাকের একটা আলাদা ডিমান্ড আছে। যেই সব দেশগুলো আসলে পরিবেশ সচেতন এবং পরিবেশ নিয়ে খুব গুরুত্ব দেয়, তারা কিন্তু এই ধরনের ফ্যাক্টরির থেকে পোশাক সোর্স করার ক্ষেত্রে তাদের একটা অব্লিগেশন আছে এবং তারা এগুলো করে। এটা একটা পজিটিভ পয়েন্ট। কিন্তু আমার হারানো গৌরবের কথা যদি বলেন, আমরা তো খুব বেশি পার্থক্য কিন্তু না। এটা 800+ মিলিয়ন, মানে ক্লোজ টু 1 বিলিয়নের ব্যবধান। তো এইখানে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, তো এটা খুব বেশি কিছু না। যে কোনো 2-1 মাসের পার্থক্যের ব্যবধানে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু ঘুরে দাঁড়ানোটার চেয়ে আমি যেটা মনে করি সেটা হলো মেক ইট মোর সাস্টেইনেবল। যদি আপনি এরকম করতে থাকেন যে অনেকটা সেকি অবস্থানে থাকা, 20 সাল থেকে 25 সাল 5 বছরের ব্যবধানে এসে আপনি কিন্তু আবার হারলেন। তো এখন যদি সাস্টেইনেবল ওয়েতে আপনাকে রিগেইন না করেন, শুধুমাত্র 1 বছর একটু ভালো করলাম, কম দামে অর্ডার নিলাম বা একটু বায়ারদের সাথে রিলেশন বাড়িয়ে 1 বছরের জন্য করলাম, পরের বছরে আবার যদি সেম পেস না ধরে রাখতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের আবার হারানোর সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে যে কথাটা আপনি বলছেন যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ ইজ ভেরি ক্রুশিয়াল ফর এনি কাইন্ডস অফ ইনভেস্টমেন্ট। এখন বিদেশি বিনিয়োগ তখনই আসবে যখন দেশীয় বিনিয়োগ বাড়বে। আর বিদেশি বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আসলে আমার নিডসটা কোন জায়গায়, আমাকে নিডসটা আইডেন্টিফাই করতে হবে। আমি কি বেসিক প্রোডাক্টে বিদেশি বিনিয়োগ নিব, নাকি আমার যেই জায়গায় দুর্বলতা রয়েছে, যেই ধরনের প্রোডাক্টটা আমি তৈরি করতে পারি না, যেই ধরনের প্রোডাক্টটা আমার আসলে এখন গ্লোবাল মার্কেটে সবচেয়ে বেশি ডমিনেট করছে, সেই ধরনের প্রোডাক্ট। এবং সেই ক্ষেত্রে শুধু বিদেশি বিনিয়োগ না, আমি বলবো যে বিনিয়োগ বিদেশি হবে অবশ্যই, কিন্তু সেটা এমন একটা দেশের বা এমন একটা কোম্পানির সাথে আমরা টাই আপ করবো যেই কোম্পানিটার আসলে ম্যানমেড ফাইবার কিংবা ফ্যান্সি আইটেম তৈরি করার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে। সে যাতে তার সাথে জয়েন্টলি কাজ করে তার যে টেকনিক্যাল এক্সপার্টিস আছে এবং টেকনিক্যাল নো হাউ যে অর্জন করেছে, সেইটা যাতে আমাদের ওয়ার্কারদের ভিতরে আমরা নিতে পারি এবং সেটা ব্যবহার করে আমরা নতুন একটা জায়গায় যেতে পারি। এর পাশাপাশি বিদেশি বিনিয়োগ আরও কিছু জায়গাতে দরকার আছে। যেমন ধরেন আমাদের লোকাল সোর্স থেকে যদি আমরা নন কটন ফাইবার তৈরি করতে চাই, নন কটন যে ইনভেস্টমেন্টগুলো দরকার আছে, ম্যানমেড ফাইবার, এই ধরনের টেক্সটাইল মিল তো আমাদের দেশে খুব কম আছে। একটা টেক্সটাইল মিলে আপনি জানেন যে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে। সো টেক্সটাইলে এই ধরনের ইনভেস্টমেন্ট আমাদের সিক করা উচিত। পাশাপাশি বায়ারদের একটা বড় রেসপন্সিবিলিটি রয়েছে। যেহেতু আমরা অ্যাজ এ পার্টনার হিসেবে তাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি, তারা তাদের যে রিসার্চ অ্যান্ড ইনোভেশনগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তারা আমাদের সাথে পার্টনারশিপে আমাদেরকে ট্রেন আপ করতে পারে এবং আমাদেরকে আমরা কোন জায়গায় কাজ করলে সেখানে আমরা জয়েন্ট ইনভেস্টমেন্টও হতে পারে, অথবা বায়াররা তাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, তাদের যে দায়বদ্ধতা আছে, সেই জায়গার থেকে বাংলাদেশকে আসলে তাদের একটা অংশ ব্যয় করে এখানে ট্রেনিং ইনস্টিটিউট, ফ্যাশন ইনস্টিটিউট এগুলো গড়ে তুলতে পারে, যেটার ফলে বাংলাদেশ যেহেতু এখনও রিজনেবল প্রাইসে প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসে লেবার সাপ্লাই ভালো আছে, তো ইন ফিউচারে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো করতে পারে। আর হোপফুলি আমরা ঘুরে দাঁড়াবো, কারণ গত বছরে যেটা হয়েছিল ট্রাম্প ট্যারিফের কারণে একটা বড় ইম্প্যাক্ট ছিল। যেই পরিমাণ পণ্য আমরা ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য দেশে রপ্তানি করতাম, তো ট্রাম্প ট্যারিফের কারণে সেইটা কিন্তু আসলে অন্যান্য আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে তারা ইউরোপিয়ান মার্কেটে আমাদের কিছু অংশ নিয়ে গেছে, ফলে আমরা ওইখানে কিছুটা কম রপ্তানি করতে পেরেছি। কারণ ট্রাম্পের যেই অভিঘাত সেটা কিন্তু মোকাবেলা করার জন্য অনেক বায়াররা তার লোকেশন শিফট করছে, ডেস্টিনেশন, এক্সপোর্ট ডেস্টিনেশন, সেটাও একটা কারণ।
তো এখন যেটা করতে হবে বাংলাদেশকে তার পজিশন রিগেইন করার জন্য তাকে অবশ্যই তার এই যে কোন জায়গায় তার একটা দুর্বলতা বা তার ভুল ছিল অথবা পলিসি শিফট হয়েছে সেই জায়গাটাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফিকেশনের পরে সেই অনুযায়ী আসলে পলিসি মেকারদের সাথে বসে পলিসি এবং স্ট্র্যাটেজি সেট করতে হবে। সেখানে যদি গভর্নমেন্টের কোনো সহায়তা প্রয়োজন হয় অবশ্যই গভর্নমেন্ট সহায়তা করবে, কারণ আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি যেটা কিনা হাইয়েস্ট এমপ্লয়মেন্ট জেনারেট করে এবং আমাদের সবচেয়ে রপ্তানির বড় অংশ সব কিছু এখান থেকেই আসে। ফরেন কারেন্সি আমাদের দুর্বল হবে যদি এটা হয়। সো ইটস এ কম্বাইন এফার্টস এবং আমি আশা করি যে যদি এই কারণগুলো অনুসন্ধান করে যথাযথ পদক্ষেপ নেয় আমরা আবার সামনের বছরই ফিরে আসবো আমাদের জায়গায়। তবে একটাই কথা, আমাদেরকে এই ফিরে আসাটাকে সাস্টেইনেবল করতে হবে, তা না হলে আমরা এরকম আপস ডাউনের মধ্যে দিয়ে যেতে থাকবো এবং কোনো এক সময় আমাদের জন্য এটা স্থায়ী হয়ে যাবে, আমরা পিছিয়ে যাব। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।